বন্ধুগণ, সমুদ্রে নৌকা চলছে আর পিছন দিক দিয়ে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বলে শব্দ আসছে। নৌকো চালক তিনি পিছন দিকে ফিরে দেখলেন এই শব্দগুলো আসছে। তিনি নৌকোটি পিছনের দিকে ঘোরালেন এবং কাছে গিয়ে দেখলেন দুটি নৌকোর মধ্যে জায়গা আছে, পাঁচ থেকে 7 জনের মতো নেওয়ার জায়গা আছে নৌকোতে। নৌকো চালক বলছেন, তোমার নাম কি? একজন বললেন, আমার নাম রাম। তোমার নাম কি? আমার নাম রহিম। নৌকো চালক তখন বলছে, আমিও একজন হিন্দু, অতএব আমি রামকে বাঁচাবো আর রহিমকে আমি নেব না। তো রহিমের জন্য তিনি কয়েকটি সালিউশন দিলেন যে পিছনে আরও 57 থেকে 58টি নৌকো আসবে বা তাদের মধ্যে যে কোনো একটি নৌকোয় উঠে যাবেন। তো এমন কথা বলে তখন রহিম বললেন, এখানে দুজনেই আমরা মরবার পথে রয়েছি, আর এই পর্যায়ে কেন হিন্দু মুসলিম করছেন? ধর্মীয় মেরুকরণ, কাছে তো জায়গা আছে 5-7 জন নেওয়ার মতো, নিতে তো পারেন। তিনি বললেন, না আমি নেব না, আপনি মুসলিম, আপনাকে নেওয়া হবে না, কিন্তু রামকে নিলাম। আপনি মুসলিম, আপনাকে নেব না। আপনার জন্য 57 থেকে 60টি নৌকা আসবে, তাদের মধ্যে যে কোনো একটি নৌকায় আপনি উঠে যাবেন। বন্ধুগণ, সময় সূচনায় স্বাগতম। ভারতবর্ষে সিএ, এনআরসি, সিএ এর ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলি। সিএ এর ফুল ফর্ম সিটিজেন অ্যাপার্টমেন্ট অ্যাক্ট। আরও যদি বিস্তারিত বলি, 2019 সালে ফিরে যেতে হবে এবং সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন যে সিএ লাগু হবে পুরো ভারতবর্ষের সমস্ত রাজ্যে, তিনি কথা বলেছিলেন। এছাড়া এই বিলটি পাশও হয়েছে রাজ্যসভায় এবং লোকসভায় বিল ছিঁড়েছিল আসাদুদ্দিন ওয়াইসির। আমরা আসাদুদ্দিন ওয়াইসির বিষয় নিয়ে যাব না, ভিডিওটি ডাইভার্ট হতে পারে। নরেন্দ্র মোদী তিনি বারবার বলে থাকেন কি যে এনআরসি কোথায় হচ্ছে, এনআরসি হবেই না, এদিকে সব ভাঁওতা, এগুলো সব মানে মানুষের ভোট নেওয়ার মানে তরিকা। তিনি এমন কথা বলেন থাকেন এবং তিনি এও বলেন যে ভারতবর্ষের কোন জায়গায় ডিটেনশন ক্যাম্প হয়েছে, কোথায় হলো। বন্ধুগণ, এটা দেখে নিতে পারেন। আসামে 120 किलोमीटर दूर है गुवाहाटी से, और यहाँ पे ये जो कंस्ट्रक्शन आप देख रहे हैं वो को जेल में रखा जाता था। এই ডিটেনশন ক্যাম্পটি করার জন্য 46 কোটি টাকা খরচ করেছিল। শুধু এই ডিটেনশন ক্যাম্পে মাত্র 3000 মানুষ থাকতে পারবে। এবং এনআরসি নিয়ে আমি অবশ্যই আসছি। সিএ এর ব্যাপারটা নিয়ে বলি বারবার। 2019 সালে লোকসভায় খেলা করেছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। ভোটের মধ্যে টান উত্তেজনা ছিল, লোকসভার মধ্যে পড়েছিল এটি। সিএ কত রকম একটা ভূমিকা পালন করেছে ভোট ব্যাংকের জন্য। এটি নূতন করে আবার শান্তনু ঠাকুর, কেন্দ্র জাহাজ মন্ত্রী, বনগাঁর সাংসদ, মতুয়া পরিবার থেকে এসছেন। তিনি মতুয়াদের বলছেন আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, অমিত শাহজি প্রমিস করেছেন। তো তাহলে মতুয়া কি এতদিন ভারতবর্ষে আছে এবং ওয়েস্ট বেঙ্গল বনগাঁ থাকেন, তারা কি নাগরিক নয় দেশের? নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এবং মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কি প্রয়োজন হলো, উদ্দেশ্যটা কি? দিন কোথায় ছিল? সামনের লোকসভা নির্বাচন, লোকসভা ডামামা বেজে উঠেছে, সেই মুহূর্তে মনে পড়ে গেল নাগরিকত্ব দেওয়ার কথা। এবং এটি নিয়ে কাদা ছড়াছড়ি হবে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের। ভারতবর্ষের সাধারণ মানুষ কি রাজনৈতিক মানুষের কাঠের পুতুল হয়ে গেছে? এদের কি কোনো ভ্যালুফিকেশন নেই? এদের কি কোনো ভ্যালু নেই? কোনো ইজ্জত আছে? ভোট আসে এদেরকে ব্যবহার করা হচ্ছে। চাই সে যে কোনো ধর্মের অবলম্বী মানুষ হোক না কেন, তার একটি ধর্মীয় পরিচয় অবশ্যই আছে ঠিকই, কিন্তু তার থেকে তো বড় পরিচয় আমরা দেশের নাগরিক, আমরা এই দেশের সাধারণ জনগণ মানুষ, আমরা এই দেশের সাধারণ মানুষ। এবং সংবিধান যে আর্টিকেল সাধারণ মানুষের যে অগ্রাধিকার দিয়েছে, মত প্রকাশ করার স্বাধীনতা, ভোট প্রদান করার স্বাধীনতা, ধর্ম নিয়ন্ত্রণ করার স্বাধীনতা, ধর্ম মেনে চলার স্বাধীনতা, এছাড়া বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটি কি ব্যবহার হচ্ছে এবং জনসাধারণ মানুষ সেটি কি ব্যবহার করতে পারছে? নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ভারতবর্ষের সাধারণ মানুষ কেন রাজনীতি প্রভাবিত এবং এদেরকে কেন ব্যবহার করা হয় কাঠের পুতুলের মতো? অমিত শাহজি টাইমস নাও সাক্ষাৎকারে তিনি কয়েকটি মন্তব্য, নাওর অ্যাঙ্কার তাকে প্রশ্ন করেছিলেন, আধার কার্ড, আইডেন্টি কার্ড এটি কি নাগরিকত্ব নয়? অমিত শাহজি ডাইরেক্টলি বললেন না। তাহলে প্যান কার্ড না, এছাড়া পাসপোর্ট না। তাহলে নাগরিকত্বটা কি আসলে? আসলে যে আমরা ইন্ডিয়ান নাগরিক, সাধারণ নাগরিক, আমরা আইডেন্টিটি কি? তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 77 বছর পরে আমাদেরকে আইডেন্টিটি করতে হচ্ছে আমরা নাগরিক কি না,
এত বছর পরে কেন মনে পড়ছে? আমার কথা কি আপনাকে মানে অবিশ্বাস্য মনে হচ্ছে? অমিত শাহজির মন্তব্যটা শুনে দেখুন, টাইমস নাও। होते हैं, ये क्या आपको अपने नागरिक का पहचान नहीं ना देता? जी, ये नहीं है। इससे नागरिकता तय नहीं होती है और आधार से तो जरा भी नहीं तय होती। आधार, ये वोटर कार्ड और ये जितने तमाम डॉक्यूमेंट होते हैं, ये क्या आपको अपने नागरिक का पहचान नहीं ना देता? जी, ये नहीं है। इससे नागरिकता तय नहीं होती है और आधार से तो जरा भी नहीं तय होती। আমরা এনআরসির ব্যাপারটা চলে আসি। 2019 সালে আসামে যেটি ঘটেছিল, 2019 সালে আসামে যেটি ঘটেছিল, এনআরসিতে কতগুলো মানুষ এনআরসির আওতার বাইরে পড়েছিল সেটি আমরা বলবো নিশ্চয়ই। তার আগে একটি কথা বলি, দিল্লির জামিয়া ইসলামী ইউনিভার্সিটি তারা যে প্রোটেক্ট করেছিল, তাদের প্রোটেক্ট করার কারণে দিল্লির পুলিশ তাদের ইউনিভার্সিটিতে প্রবেশ করে 100 জন মানুষকে ঘায়েল করেছিল। তো এখন জামিয়া ইউনিভার্সিটির পক্ষে, অতএব তাদের হয়ে প্রোটেক্ট করেছিল কয়েকটি ইউনিভার্সিটি, যেমন পাটনা আলিগড় ইউনিভার্সিটি, এছাড়া আইআইটি ইউনিভার্সিটি এবং TISS মাদ্রাস ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি, এছাড়া আলিয়া বিশ্ববিদ্যালয়, এই দিল্লি পুলিশের খেলাফ সারা ভারতবর্ষ জুড়ে। তো এখন আমরা চলে যাব 2019 সালে আসামে যে এনআরসি হয়েছিল, আসামে ডিটেনশন ক্যাম্প, একটি ক্যাম্প করার জন্য 46 কোটি টাকা খরচ করেছিল। তাদের 3000 মানুষ থাকতে পারবে। মুসলিম তো দূর কি বাত, একটি হিন্দু পরিবারের মন্তব্য শুনুন। তিনি এনআরসির আওতার বাইরে পড়ে, একটু শুনুন BBC নিউজ। जैसे हाउस वाइफ को ऐसे ही लेके गया और जेल में डाल दिया। एक रूम में कम से कम 50 आदमी 55 आदमी एक रूम में रखता था। बाथरूम का सामने सोना पड़ता है आदमी को। নিশ্চয়ই শুনেছেন। এখন যদি 1.9 মিলিয়ন পিপল, যদি আমরা সারা বছরের জন্য হিসেব করি, এইগুলো মানুষকে এনআরসির আওতার বাইরে যেহেতু পড়েছে, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য কত কোটি টাকা খরচ হতে পারে আপনি কি জানেন? শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। কোটি টাকা খরচ হবে এদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে রাখা হতো। তো এখন আমরা যে মন্তব্যটা করছিলাম আর কি, যে এনআরসি নিয়ে ওই যে প্রথমে যে কথাগুলো বললাম, যে গল্পটা, যে সমুদ্রের মধ্যে দুটি মানুষ রাম আর রহিম, তারা ডুবছিল। এমনি সেই সময় একটি নৌকো যাচ্ছিল এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। নৌকো তাকিয়ে দেখেন দুটি মানুষ চিৎকার করছে। কাছে গিয়ে দেখলো, তোমাদের নাম কি? রাম রহিম। তিনি রামকে নিলেন, রহিমকে নিলেন না। তার কাছে জায়গা ছিল 5-7 জনা নেওয়ার মতো, কিন্তু রহিমকে বাদ দিলেন, রামকে নিলেন। ডিভাইডেড রুল, ইংরেজ যেটি করেছিল সেই রুলস আবার চালু হচ্ছে ইন্ডিয়ায়। দুঃখজনক হলেও এটা সত্য। অমিত শাহ তিনি এনআরসিতে সংশোধন আইন যেটি ছিল, যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ যারা নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে এসছেন ইন্ডিয়াতে, হিন্দু, শিখ, ইসাই, বৌদ্ধ, এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। মুসলমানদের নাম এখান রাখিনি, মুসলিম নাম এখান দেয়। তো যেহেতু এই ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো, এগুলো মুসলিম কান্ট্রি বলে তারা দাবি করে থাকে, ভারতবর্ষ দাবি করে মুসলিম কান্ট্রি, কিন্তু আমাদের কথা হচ্ছে এরা মুসলিম নয়, এটা মুসলিম কান্ট্রি নয়। তার কারণ হচ্ছে ইসলামের কোনো ফিলোসফি তারা ইউজ করে না। যেমন বাংলাদেশ, পাকিস্তান পুরোটাই উল্টো, ইসলামের উল্টো চলে বেশিরভাগ ক্ষেত্রে। এখন ইসলাম রুলস বা শরিয়া দৃষ্টান্ত সেটা পরে আলোচনা করব। তো নেপাল, ভুটানকে কেন নেওয়া হলো না? মায়ানমার, রোহিঙ্গা, আরাকান মুসলিমদের কেন নেওয়া হলো না? মায়ানমারে মুসলমানরা নিপীড়িত হয়েছিল, রোহিঙ্গার মুসলিমরা। এছাড়া নেপালে অনেক ক্ষেত্রে উঠে এসছে, নেপালে কিছু এলাকায় মুসলমানদের উপর নির্যাতন হয়েছিল, ভুটানেও হয়েছিল। তো তাদেরকে কেন নেওয়া হয় না মুসলমানদের? এরা তো সেখানে মুসলিম মাইনরিটি, তারা তো মেজরিটি নন। মুসলিম যেখানে মেজরিটি, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তো সেখানে অমুসলিম যারা নন মুসলিম তারা মাইনরিটি, তাদের ক্ষেত্রে আপনার এই সুকৌশল, সুব্যবস্থাপনা রেখেছেন, এটি ভালো জিনিস। কিন্তু এই ভালো জিনিসের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে অমুসলিম যারা নন মুসলিম দাবিদার, অনেকে হয়তো এমন হতে পারে মুসলিম হয়ে নন মুসলিম দাবি করবে নাগরিকত্ব নেওয়ার জন্য। তো যারা আতঙ্কবাদ ফেলায়, যারা টেররিস্ট, আত্মঘাতীর মতো বিস্ফোরণ করে বেড়ায়, তারাও তো বলতে পারে নাগরিকত্ব দাও, আমরা অমুসলিম। এটা স্বাভাবিক, যে প্রস্তাবনা রেখেছেন সেই কৌশলে তারা ব্যবহার করবে নিশ্চয়ই। এ বিষয়ে অবশ্যই আপনি মন্তব্য করবেন কমেন্ট বক্স। বন্ধুগণ, 2014 সালে যে নোটবন্দি হয়েছিল, এটি দেশের কতটা ফায়দা হয়েছিল
আমরা যদি কয়েকটি বিশ্লেষণ দেখি, একাধিক ব্ল্যাক মানি তারা হোয়াইট মানি করেছিলেন, তারা রাজনীতির মধ্যে জড়িত। তারা যে কোনো দল করে থাকুক, সেটা বিজেপি করতে পারে, কংগ্রেস করতে পারে, বা চাই আরজেডি, জেডিইউ, এসপি, বিএসপি, যে কোনো একটি রাজনীতি সে করতে পারে। ব্ল্যাক মানি হোয়াইট মানি করেছে কারা? যারা রাজনীতির নেতাগুলো ছিল। কাদের মতো নেতা? যেমন পার্থ চ্যাটার্জি, অনুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিক, এদের মতো, এগুলো ওয়েস্ট বেঙ্গলের। এমন মহারাষ্ট্রেও কিছু দুর্নীতির মধ্যে যুক্ত ছিল অনেক মন্ত্রী, আপনি দেখেছেন। এছাড়া উত্তরপ্রদেশেও ছিল আগে। এদের টাকাগুলো ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানিতে কনভার্ট করেছিল। আমার যে ব্যক্তিগত মন্তব্য সেটি হচ্ছে, যদি এনআরসি টাকা এবং সিএ লাগু হবে, এর যে টাকা কোটি কোটি টাকা খরচ হবে, এই কোটি কোটি টাকা দিয়ে যদি শিল্পস্থান হতো, যদি শিল্প গড়ে তুলতো, ইউনিভার্সিটি গড়ে তুলতো, হসপিটাল গড়ে তুলতো, সেবা পেত না? ভারত হসপিটালে ব্যবহার হতো, গরিব দুঃখী মানুষ তারা অনাহারে মরতো না, বিনা চিকিৎসায় মারা যেত না। মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করে মানুষের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।